এর আগের ভিডিওগুলোয় আমি দেখিয়েছিলাম কিভাবে আমরা নিজেদের গাড়ি নিয়ে কলকাতা থেকে বড়কুল হয়ে দারিংবাড়ি পৌঁছই। সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে একবার দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার এই দারিংবাড়ি সিরিজের প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্স আর আই বাটনে দিয়ে দিলাম। আজকের এই ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো দারিংবাড়ির বেশ কিছু অসাধারণ জায়গা। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখন বাজে 9:40 আর আমরা বেরিয়ে পড়ছি দারিংবাড়ি নেচার ক্যাম্প থেকে। আজকে আমরা লোকাল সাইট সিইং করবো দারিংবাড়িতে। আর প্রথমে আমরা যাব মান্দাসারু ইকো পার্কে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 36 কিলোমিটার আর সময় লাগবে 1 ঘন্টা 6 মিনিটের মতো। দারিংবাড়িতে এখন ওয়েদার খুব ভালো, কিন্তু একটাই প্রবলেম হচ্ছে বৃষ্টি হচ্ছে মুষলধারে। বৃষ্টিতে দারিংবাড়ি অসাধারণ লাগে, এটা ঠিক কথা, কিন্তু ঘুরে বেড়াতে খুব অসুবিধে হয়, যেটা আমাদের এখন হচ্ছে। কোথাও ড্রোন এখনো পর্যন্ত ফ্লাই করতে পারিনি বৃষ্টির জন্য। ছবি তুলতে গেলেও খুব প্রবলেম হচ্ছে, কারণ বাইরে বেরিয়ে যে দাঁড়াবো কিছুক্ষণ, সেইটা বৃষ্টির জন্য আমরা ঠিকমতো করে উঠতে পারছি না। আমরা এখন দারিংবাড়ির মার্কেট এরিয়া দিয়ে পাস করে যাচ্ছি। এখন চোখে থেকে সত্যি বিশ্বাস হচ্ছে না যে কালকে এই জায়গাটার অবস্থা কী ছিল। প্রচণ্ড ভিড়ভাট্টা ছিল কালকে যখন আমরা আসছিলাম দারিংবাড়ি, আর এখন দেখুন পুরো ফাঁকা। আমরা ন্যাশনাল হাইওয়ে 59 ছেড়ে ঢুকে এলাম একটা ছোট্ট সরু রাস্তায়। রাস্তার কন্ডিশন কিন্তু ভালো, প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আমাদের দুপাশেই পাহাড় রয়েছে, সামনেও পাহাড়। আর এদিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মান্দাসারু ইকো পার্কের দিকে। এখন আমাদের আরও 30 কিলোমিটারের মতো যেতে হবে মান্দাসারু ইকো পার্ক পৌঁছানোর জন্য। জায়গাটা খালি দেখুন, কি অসাধারণ দেখুন, চারিদিকে আমাদের পাহাড়। এখন এখানে একটা ড্রোন শট নিতে পারলে খুব ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি চারিদিকে মেঘ হয়ে রয়েছে আর মাঝে মধ্যেই বৃষ্টি নামছে। কিন্তু এই রাস্তাটা জাস্ট অসাধারণ, এইটুকুনি বলতে পারি। যেমন সৌন্দর্য তেমনই রাস্তার কন্ডিশন। সরু রাস্তা ঠিক কথা, গ্রামের রাস্তা অবশ্যই সরুই হবে, কিন্তু রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। দারিংবাড়িকে বলা হয় কাশ্মীর অফ উড়িষ্যা। এতদিন ভাবতাম কেন বলে, কিছুই বুঝি না। এখন এখানে এসে বুঝতে পারছি কেন বলে। আমি কাশ্মীর যাইনি, কিন্তু প্রচুর ভিডিও দেখেছি কাশ্মীরের। আর এই ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি, দুপাশে পাহাড়। সত্যি কথা, কিছু না কিছু সিমিলারিটি তো আছেই। বিরাট বিরাট পাহাড় সামনে দাঁড়িয়ে রয়েছে। ইস্টার্ন ঘাটসের পাহাড় আমরা সামনে দেখতে পাচ্ছি, ডান দিকে বাঁ দিকে দুদিকেই পাহাড়, অসাধারণ। রাস্তায় দাঁড়াতে বাধ্য হলাম, গাড়ি থেকে ঠিকঠাক ছবি উঠছিল না। এবার নেমে চারিদিকটা আপনাদের দেখাচ্ছি, দেখুন কি অসাধারণ। আর ওপরে কালো মেঘ জমে রয়েছে, এ যেন আরও সুন্দর করে তুলেছে। আমাদের একটু খারাপ লাগছে এটা ঠিকই, কারণ অনেক সময় বৃষ্টি হচ্ছে, অনেক সময় ঝিরঝির করে, অনেক সময় জোরে, কিন্তু এই যে সৌন্দর্য, এই মেঘের মধ্যে দারিংবাড়িকে দেখার যে সৌভাগ্য, এটা আমাদের হলো। আমরা যদিও বর্ষার সময় আসিনি, কিন্তু তাও এই দৃশ্য আমরা দেখতে পেলাম। বর্ষাকালে কিন্তু দারিংবাড়িকে অপরূপ সুন্দর লাগে। শীতকালে অন্যরকম বিউটি, সেটা মানছি, কিন্তু বর্ষাকালেও অসাধারণ লাগে। এতক্ষণ ভালো রাস্তা পাওয়ার পর এবার কিন্তু বেশ বাজে রাস্তা। এখানে পিচ করা রাস্তা নয়, পুরো পাথরের রাস্তা। ওই 10 থেকে 15 ম্যাক্সিমাম 20 স্পিডে যেতে পারছি। খুবই খারাপ রাস্তা। তবে হ্যাঁ, রাস্তার কাজ হচ্ছে দেখলাম, এই রাস্তাটা হয়তো ভালো করে দেবে। এই জায়গাটা থেকে আবার রাস্তাটা কিন্তু একটু বেটার হয়ে গেল, যদিও পিচ নেই, কিন্তু এটা বোঝা যাচ্ছে যেখানে রোড রোলার চালিয়ে প্লেন করেছে। আর আশেপাশে সৌন্দর্য একই রকম রয়েছে, আপনাদের আগে যা দেখিয়েছি এখনও তাই রয়েছে। আমাদের দুপাশে পাহাড়, চাষের জমি, বড় বড় গাছ, পুরো চারিপাশটা সবুজ, আর মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখন বাজে 10:50 আর আমরা এসে পৌঁছলাম মান্দাসারু ইকো ট্যুরিজম পার্কে। পেছনে যে গেটটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে পার্কে ঢোকার গেট। চলুন ভেতরে যাওয়া যাক। আর গেটটা দেখুন কি কালারফুলি
পেন্ট করা হয়েছে। ঢুকে পড়লাম মান্দাসারু ইকো ট্যুরিজম পার্কের মধ্যে। এখানে টিকিট আছে 10 টাকা পার হেড, 5 বছরের নিচে কোনো টিকিট নেই। এখানে পার্কিং ফি আছে বাইরে গাড়ি রাখার জন্য, সেটা হচ্ছে 50 টাকা পার ভেহিকল। আর এই পার্কের মধ্যে বেশ কয়েকটা ওয়াচ টাওয়ার আছে, তাছাড়া এখানে থাকার ব্যবস্থাও আছে, যদি আপনারা চান এখানে থাকতে পারেন। আমরা ওয়াচ টাওয়ারের একদম ওপরের ফ্লোরে চলে এসেছি। এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। চারিপাশে পাহাড়, আর এখানে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে মোস্ট প্রবাবলি কোনো নদী বয়ে যাচ্ছে, যার আওয়াজটা আমি কানে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। এটা একটা গর্জ বেসিক্যালি, দুপাশে পাহাড়, মধ্যিখানে নেমে গেছে। দেখুন এবার, সত্যি কথা দারুণ লাগছে। আপনারা যখন এখানে আসবেন দারিংবাড়িতে, অবশ্যই এই পার্ক ভিজিট করে যাবেন, মান্দাসারু ইকো ট্যুরিজম পার্ক। এসে এখানে দেখবেন এই দৃশ্য অনবদ্য। অনিন্দিতা, কীরকম লাগছে এখানে এসে? পুরো রাস্তাটাই মনে হলো, বুঝতে পারলাম যে কেন এটাকে কাশ্মীর ও উড়িষ্যা বলে। সত্যি কারণ আছে, একেবারে নেই তাও নয়। আর চারপাশটা অসাধারণ, এই জায়গাটাও খুব সুন্দর, একেবারেই অন্যরকম, না আসলে বোঝা যাবে না। এখানে আরেকটা ভিউ পয়েন্ট করা রয়েছে, চলুন এখান থেকে কীরকম দেখা যায় একবার দেখি। এখান থেকেও ভিউটা মন্দ নয়, বলো? খুব সুন্দর ভিউটা, খাদ একটা আছে যেটা পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে। এই যে এখানে গর্জটা রয়েছে, এটা কিন্তু আগের ভিউ পয়েন্টটা থেকে দেখা যাচ্ছিল না, কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে যে নদী যাওয়ার জায়গাটা, গর্জটা, সেইটা। এখন বাজে 11:20 আর আমরা বেরিয়ে পড়লাম মান্দাসারু ইকো ট্যুরিজম পার্ক থেকে। অসাধারণ লাগলো আমাদের পার্কটা, কিন্তু যেটা এখন খারাপ হচ্ছে সেটা হচ্ছে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখা যাক কতক্ষণ হয়। নেক্সট পয়েন্টে যাওয়ার আগে যেন বৃষ্টিটা শেষ হয়ে যায়, তা নইলে এইরকম বৃষ্টি মাথায় করে ঘোরাটা খুব মুশকিল। সামনের পাহাড়টায় দেখুন, মাথার ওপর রোদ পড়েছে, পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। সবুজের দুটো শেড পুরোপুরি আলাদা, নিচে ডিপ সবুজ, ওপরে একটু লাইট সবুজ সূর্যের আলো পড়ার জন্য। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনাদের চেনা জানা কেউ যদি দারিংবাড়ি ট্রিপ প্ল্যান করেন, তাদের সাথে প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দেবেন, তাহলে তাদেরও একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে দারিংবাড়ি ট্রিপ নিয়ে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তাও আমাকে জানাতে ভুলবেন না। আমাদের যে প্রথম দুটো স্পট, মানে মান্দাসারু ইকো ট্যুরিজম পার্ক আর লাভার্স পয়েন্ট, সেই দুটো কিন্তু ডিস্টেন্স খুব একটা বেশি নয়, 30-32 কিলোমিটার। কিন্তু সময় বেশি লাগার কারণটা হচ্ছে রাস্তা এত খারাপ। প্রথম দিকে রাস্তা ভালো পেলেও পরের দিকে কিন্তু খুব বাজে রাস্তা পাচ্ছি আমরা, আর এই জন্যেই এত আমাদের সময় বেশি লাগছে। আর এই রাস্তায় একটা সমস্যার কথা বলে দিই, যেহেতু অনেক গ্রামের মধ্যিখান দিয়ে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তায় যখন আপনারা আসবেন দেখবেন প্রচুর গরু, ভেড়া, ছাগল চড়ে বেড়াচ্ছে রাস্তার ওপর। আর ওরা রাস্তার ওপর উঠে গেলে ও কাউকে তোয়াক্কা করে না। আমি হর্ন দিচ্ছি, দাঁড়িয়ে রয়েছে, বসে রয়েছে, কোনো ব্যাপার না। যখন ওরা উঠবে তখন আমাকে যেতে হবে, এই জন্যে আরও সময়টা বেশি লাগছে। আর এই দেখুন রাস্তার কি অবস্থা, চওড়া রাস্তা রয়েছে কিন্তু কোনো পিচ কাভার নেই, গর্তে ভর্তি, কিছু জায়গায় পাথর ফেলেছে কিন্তু প্লেন করেনি জায়গাগুলো। প্রচণ্ড অসুবিধা হচ্ছে এইখান দিয়ে গাড়ি চালাতে, আর সময়টাও ফালতু ফালতু নষ্ট হচ্ছে। ঘড়িতে সময় হয়েছে 12টা, আর আমরা এখন একটা ফরেস্ট এরিয়ার মধ্যে দিয়ে পাস করছি। আনফর্চুনেটলি এত বৃষ্টি হচ্ছে বাইরে, আপনাদের নেমে দেখাতে পারছি না, গাড়ির মধ্যে থেকেই দেখাচ্ছি, একবার দেখে নিন। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, কিন্তু রাস্তার অবস্থা ভীষণ খারাপ। আর এই ড্রাইভটা কিন্তু মারাত্মক লাগছে আমাদের। শুধু রাস্তাটা একটু ভালো হলেই জমে যেত ব্যাপারটা। এটা বেসিক্যালি একটা অসাধারণ ড্রাইভের থেকে অ্যাডভেঞ্চারাস ড্রাইভ বেশি হচ্ছে। এতক্ষণ ভেতরের রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, কীরকম বাজে রাস্তা আপনারা দেখলেনই। এবার এসে আমরা একটা হাইওয়ে কানেক্ট করলাম, আর এখন কিন্তু রাস্তাটা দুর্দান্ত হয়ে গেল। এবার সত্যি কথা গাড়ি চালিয়ে আনন্দ পাচ্ছি। এতক্ষণ খুব কষ্ট হচ্ছিল গাড়ি চালাতে, এত বাজে রাস্তা। আর বৃষ্টির পরিমাণও এখন একটুখানি কমেছে। আর যে ন্যাশনাল হাইওয়ে কানেক্ট করলাম সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 59। এখন বাজে 12:20 আর আমরা এসে পৌঁছলাম এমু পার্কে। এটাকে এমু জুও বলা হয়। এখানে বেশ কিছু এমু পাখি রাখা আছে,
সেটা দেখতে এলাম। এখানে টিকিট আছে 10 টাকা পার হেড, বাচ্চাদের কোনো টিকিট লাগলো না। এখানে আমাদের দিতে হলো 30 টাকা, টিনের কোনো টিকিট লাগলো না। এইভাবে সত্যি ঘুরতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমাদের হাতে সময় নেই, আর আজকের মধ্যেই সব কিছু কভার করতে হবে। কিন্তু এত বৃষ্টি পড়ছে না, ঠিকঠাকভাবে কোথাও ঘুরতে পারছি না। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, বৃষ্টিটা না হলে আরও ভালো লাগতো। এখানে চিলড্রেন্স প্লে এরিয়া আছে, চারিদিকে পাহাড়ের দৃশ্য বেশ ভালো লাগছে। এখানে এলে এমু পাখি একদম সামনে থেকে দেখতে পাবেন। এই পাখিটা আমাদের দেখে চলে এলো কাছে, কি সুন্দর দেখতে দেখুন। ও, আমি ভাবছিলাম এত বৃষ্টি পড়ছে এদের বোধহয় দেখতে পাবো না, এরা ভেতরে ঢুকে যাবে। এরাও দেখি বৃষ্টিটাকে এনজয় করছে বাইরে। কোনো মতে গাড়ি অবধি এসছি, আমরা গাড়িতে উঠে পড়েছি। বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে, আমরা সবাই ভিজে স্নান হয়ে গেছি। এরকম এত বৃষ্টি মাথায় নিয়ে ঘোরা যায় না। আর এরকম বৃষ্টি যা শুরু হয়েছে কি বলবো, এতক্ষণ আস্তে আস্তে হচ্ছিল, এখন যেন মুষলধারে নামলো। কোথাও ঘুরতে গেলে এরকমভাবে বৃষ্টি পড়লে কিন্তু ভালো লাগে না। এখানে দেখুন, এগুলো সব ট্যুরিস্ট ভেহিকেল, সব কটা গাড়ি এসছে, কিন্তু কেউ নামতে পারছে না। ন্যাশনাল হাইওয়ে থেকে এবার আমরা ডান দিকে ঘুরে যাচ্ছি, লাভার্স পয়েন্টে যাচ্ছি। এখান থেকে 800 মিটার লাভার্স পয়েন্ট। এখানে ট্যুরিজম বেশি ভালো হোক, এটা সবাই চায়, কিন্তু ভাবুন এই রাস্তার জন্য অনেক ট্যুরিস্ট আসবে যারা হাইওয়ে থেকে হয়তো ভেতরে ঢুকবে না, চলে যাবে। কিভাবে ট্যুরিজম ভালো হবে বলুন তো, যদি রাস্তাঘাট ঠিক না করে? এটা কি রাস্তা দেখুন, এই 800 মিটার পিচ রাস্তা করতে কত খরচা হয়, কত এফর্ট লাগে। শুধু রাস্তার ধারে একটা ঝাঁচকচকে বোর্ড লাগিয়ে দিলাম, লাভার্স পয়েন্ট লিখে ডিরেকশন দিয়ে দিলাম, তাতে কিন্তু কোনো লাভ হবে না। এই জিনিস ঠিক না করলে কোনো লাভ নেই। পুরো বড় বড় গর্ত রাস্তায়। আর অনেকেই এখন এটা ভাববেন যে এত বৃষ্টি হচ্ছে তো ওই জন্য রাস্তা খারাপ হয়ে গেছে। দেখুন, বৃষ্টি পৃথিবীর অন্যান্য অনেক জায়গায় হয়, আর সেখানে কিন্তু রাস্তা এরমভাবে খারাপ হয়ে যায় না। তার জন্য নিশ্চয়ই কোনো রকম পদ্ধতি আছে যা বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তাটাকে ভালো রাখবে। সেই রকমভাবে রাস্তা বানানো উচিত। এখানে জানি না ইঞ্জিনিয়াররা কি করছেন। আমাদের বর্ডার এরিয়ায় ওই রকম সাংঘাতিক জায়গায়, ওই রকম অল্টিটিউডে যদি ভালো ভালো রাস্তা বানিয়ে রাখা যায়, তাহলে এখানে কি অসুবিধে কে জানে। অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম এখানে, যদি বৃষ্টি থামে, কিন্তু বৃষ্টি থামার কোনো সাইন দেখতে পাচ্ছি না। তো এই পার্কিংয়ে অনিন্দিতা, টিনটিন রয়েছে, আমি আর গোগল ছাতা মাথায় দিয়ে এগিয়ে যাচ্ছি। এই সামনে ঝর্ণা বয়ে যাচ্ছে, তার সামনে এই হচ্ছে পার্কিং। আর এই দিকে আমাদের যেতে হবে, এই রাস্তা দিয়ে আমাদের নেমে যেতে হবে নদীর ধারে। এখান থেকে দুর্দান্ত ভিউ, আমরা হেঁটে একদম নদীর ধারে চলে এসেছি। এবার আপনাদের ভিউটা দেখাচ্ছি, কি অসাধারণ দেখুন। আর নদীর আওয়াজটা খালি শুনুন। এই বৃষ্টিতে আরও যেন নদীর আওয়াজ, আরও গর্জন বেড়ে গেছে। এখান থেকে দারুণ ড্রোন শট উঠতো। এখন সত্যি আফসোস হচ্ছে, এত বৃষ্টি আর ভাল লাগছে না। এখানে যদি বৃষ্টিটা না হতো, বেশ কিছু ভালো ড্রোন শটস এখান থেকে আমি নিতে পারতাম। আমি একটু নদীর ধারে এবার যাই। অনিন্দিতা, গোগল, টিনটিন ওপরে রয়েছে। এখানটা একটু স্লিপারি আছে সামান্য, তো আমি একদম সামনে চলে এসেছি নদীর ধারে। দেখুন, আমরা ঘুরতে ভালোবাসি, এটা থেকেই বোঝা যায়। আমি আপনাদের বললাম যে আমি একা নদীর ধারে এলাম, বেশ কিছু ছবি তুললাম এখান থেকে, তারপর পেছনে ঘুরতেই দেখি এরাও চলে এসছে। এদিকে অনিন্দিতা বললো এত বৃষ্টি পড়ছে, আমরা যাব না, তুমি গিয়ে ছবি তুলে এনো। তারপর দেখি গোগল, টিনটিন, অনিন্দিতা তিনজনেই চলে এসছে নদীর ধারে। নিজেদের বেশ কিছু ছবি তুললাম। এখন সত্যি মাথা গরম হয়ে গেছে, ওই জন্য আর ছাতা নিচ্ছি না, ভিজলে ভিজবো। কিন্তু এই ছাতা নিয়ে ঘুরতে ভালো লাগে না। বৃষ্টিটা একটু কমেছে সেটাও ঠিক, কিন্তু আর ছাতা নেব না। আপনারা যখন দারিংবাড়িতে আসবেন তখন অবশ্যই এই লাভার্স পয়েন্ট কিন্তু ঘুরে যেতে ভুলবেন না, দারুণ জায়গা। আর বৃষ্টি না পড়লে তো অসাধারণ লাগবে।
আমরা এতক্ষণ এখানে একা ছিলাম, এখন অনেক টুরিস্ট এখানে এসছেন। এই যে সামনে দুটো জলজমা গর্ত দেখছেন, এটা দেখে মনে হচ্ছে যে এটা ছোট ছোট গর্ত, কিন্তু এই যে অবস্থা না, এখানটায় গাড়ির চাকায় কোনো ফ্রিকশন পাওয়া যাচ্ছে না। সব কটা গাড়ি আসছে একদম, মানে ডান দিকে চালালে বাঁদিকে যাচ্ছে, এরকম অবস্থা, এত কাদা। স্টেজটা পার করে চলে এলাম, কিন্তু রাস্তাঘাট সত্যি ভালো করা উচিত, স্পেশালি এই ট্যুরিস্ট লোকেশনগুলোর। এই বৃষ্টি মাথায় করে এত লোক এখানে আসছেন, জাস্ট তারা ঘুরতে ভালোবাসেন, জায়গা দেখতে ভালোবাসেন, এইগুলো নতুন নতুন জায়গা, এগুলোকে এক্সপ্লোর করতে আসছেন। প্রশাসনের দিক থেকেও রাস্তাগুলো বানিয়ে এরকম ট্যুরিস্টদের সাহায্য করা উচিত, যাতে আরও বেশি লোক এখানে আসেন, এইসব জায়গাগুলো আরও বেশি লোকের মধ্যে ছড়িয়ে পড়ে। খুব খারাপ অবস্থা, ভীষণ খারাপ অবস্থা রাস্তার। এখন সময় হচ্ছে 1:26, আর আমরা এখন ডিসাইড করলাম যেহেতু এত জোরে বৃষ্টি পড়ছে, আমরা হোটেল চলে যাই দারিংবাড়ি নেচার ক্যাম্পে। ওখানে আমাদের কমপ্লিমেন্টারি লাঞ্চ রয়েছে, সেইটা করে আমরা তারপরে আবার বেরোবো অন্যান্য যে স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখতে। আর এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখুন এই ন্যাশনাল হাইওয়ে 59 সোজা যাচ্ছে দারিংবাড়ি। এখান থেকে আমাদের হোটেল দারিংবাড়ি নেচার ক্যাম্প 18 কিলোমিটার। সামনে জঙ্গলটা দেখুন, পাহাড়ের গায়ে পুরো গাছের সারি, দুর্দান্ত। আমরা এখন দারিংবাড়ির থেকে মাত্র 2 কিলোমিটার আগে আছি, আর এই রাস্তাটা উঠে যাচ্ছে এরকম, বাঁদিকে পাহাড় ডান দিকে পাহাড়, দারুণ লাগছে। এখানে সত্যি কথা নেমে ছবি তুলতে পারলে খুব ভালো হতো, কিন্তু যা জোরে বৃষ্টি হচ্ছে কিছু করার নেই, নামলে পুরো ভিজে যাব। এখন বাজে 2:30 আর আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমরা রেস্টুরেন্ট থেকে চলে এসেছি গাড়ির সামনে, এবার বেরোবো। একটা গুড নিউজ হচ্ছে যে এখন যদিও মেঘ আছে প্রচুর আকাশে, কিন্তু এখন বৃষ্টিটা থেমে গেছে। এখনও আমাদের বেশ কয়েকটা জায়গা আছে যেগুলো আমাদের ঘুরে দেখা বাকি দারিংবাড়িতে, সেগুলো আমরা এবার দেখতে বেরোচ্ছি। চলুন কথা না বাড়িয়ে এগোনো যাক। লাঞ্চের পরে আবার আমরা বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে মৃদুবান্ধা ওয়াটারফল, যেতে সময় লাগবে 30 মিনিট, আর এখান থেকে দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। মৃদুবান্ধা ওয়াটারফলের থেকে আমরা জাস্ট 13 কিলোমিটার দূরে আছি। গাড়ি আচমকা থামিয়ে দিলাম, যা দৃশ্য দেখলাম সেটা নিজেও দেখব দাঁড়িয়ে, এবং আপনাদের সাথেও শেয়ার করব। জাস্ট দেখে নিন কি দেখতে পাচ্ছি সামনে। এই পাশে দেখুন পাহাড়, কিন্তু ওপরটা দেখুন পুরো মেঘে ঢাকা, কি অদ্ভুত লাগছে দেখুন। আর চারিপাশটা কি সবুজ দেখুন, বৃষ্টি হয়ে এই সবুজের পরিমাণ অনেক গুণ বেড়ে গেছে। দারুণ দারুণ। আমার একটু মনে দুঃখ হচ্ছে ড্রোন ওড়াতে পারছি না, ওপর থেকে শট নিতে পারছি না, কিন্তু এই যা দেখতে পাচ্ছি, ভগবান যা দৃশ্য দেখাচ্ছে, মানে আমি এতটা এক্সপেক্ট করিনি। অসাধারণ লাগছে, আমার মন ভরে যাচ্ছে। আমাদের সকলের দুর্দান্ত লাগছে। জাস্ট একটাই ভগবানের কাছে প্রার্থনা, যাতে আর বৃষ্টি না হয়, আমরা যাতে ভালোভাবে ঘুরতে পারি। এক্ষুনি একটা বোর্ড দেখতে পেলাম যেখানে লেখা ঘাট স্টার্টস, মানে ইস্টার্ন ঘাটের রিজন আবার স্টার্ট হলো। এই আমরা আবার উঠতে শুরু করেছি পাহাড়ে, আর ওপরে দেখুন পুরো ঠাসা মেঘ। একটু আগে আপনাদের যে ছবিটা দেখালাম নিচ থেকে, যে পাহাড়ের ওপর মেঘ জমে রয়েছে, এখন কিন্তু ওই পাহাড়ের ওপরেই আমরা উঠছি, আর ওপরটা পুরো ঠাসা মেঘ। মানে আমরা যে দৃশ্যটা জেনারেলি নর্থ বেঙ্গল সিকিমে দেখতে পাই, সেটাই কিন্তু এখন আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যাচ্ছিলাম, আবার দাঁড়ালাম, কারণটা হচ্ছে এই ভিউ পয়েন্টটা চোখে পড়লো। এটা হচ্ছে পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট। এখান থেকে একটা ভ্যালি দেখা যাচ্ছে দেখুন। এই হচ্ছে পাহাড়, চারিদিকে মেঘ জমে রয়েছে, আর এই পাশটায় দেখুন ভ্যালি দেখা যাচ্ছে। আমি আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আর ভিডিওতে খটখট খটখট করে আওয়াজ শুনতে পাচ্ছেন, এগুলো কি বলুন তো? এগুলো হচ্ছে এখানে যেসব গরু বাছুর মোষ রয়েছে, তাদের গলায় ঘন্টা বাঁধা রয়েছে। তারা যদি এদিক ওদিক কোথাও চলে যায়, এই ঘন্টার আওয়াজে এদের মালিকরা জানতে পারবে যে এরা কোথায় চলে গেছে। এই যে এই আওয়াজগুলো এখানে আমি দেখলাম সব গরু বাছুর মোষ ছাগল ভেড়া এদের গলায় বাঁধা রয়েছে। আর এই পাঙ্গালি ভ্যালি ভিউ পয়েন্ট থেকেই বেরোলাম, বেরিয়ে দেখুন এরকম পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা এগিয়ে গেছে। কি সুন্দর রাস্তার কোয়ালিটি। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব মৃদুবান্ধা ওয়াটারফলের দিকে। এখান থেকে 1 কিলোমিটার মৃদুবান্ধা ওয়াটারফল। আচ্ছা, এই রাস্তাটা কিন্তু একটু ট্রিকি আছে, যেরকম দেখতে পাচ্ছেন। যে রাস্তাটায় ঢুকলাম পাথুরের রাস্তা এবং প্রচুর ওপর নিচ আছে, তো আপনারা যখন এখানে গাড়ি নিয়ে আসবেন একটু সাবধানে আসবেন, ভালো লাগবে, চালিয়ে ভালো লাগবে। আর এখানে পার্কিং আছে 50 টাকা পার ভেহিকেল, এই গেটেই নিয়ে নিল। এই হচ্ছে পার্কিং এরিয়া, খুবই বাজে অবস্থা পার্কিং এরিয়া। 50 টাকা করে নিচ্ছে,
কোনো মেনটেনেন্স নেই, একদম পাথরে ভর্তি যাতা অবস্থা পার্কিংয়ের। আর এরপরে গাড়ি যাবে না, এরকম সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে ওয়াটারফলের দিকে। আর ওপরে আমি জিজ্ঞেস করলাম কটা সিঁড়ি, বললো যে 160 স্টেপস হবে। 30-40টা সিঁড়ি আসার পরে কিন্তু এইরকম রাস্তা শুরু হয়ে গেল। আর এই পথের ধারে এরকম বেঞ্চ করে দেওয়া আছে, আপনারা যদি হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা করে বা একটু বসতে চান বসতে পারেন। আবার খানিকটা আসার পর সিঁড়ি শুরু হলো, আবার সামনে দেখতে পাচ্ছি মাটির রাস্তা। মানে এই সিঁড়ি আর মাটির রাস্তা মিলিয়ে মিশিয়েই পুরো ঝর্ণা অবধি যাওয়া যাবে, এটা বোঝা যাচ্ছে। এসে গেছি আমরা নিচে, অসাধারণ। যা প্রথম দৃশ্য দেখলাম মানে মুগ্ধ হয়ে গেলাম। আপনাদেরকেও দেখাচ্ছি, দুর্দান্ত। এই দেখুন গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ঝর্ণা, কি অসাধারণ। চলুন সামনে গিয়ে দেখাচ্ছি। আর বেশি সিঁড়ি নেই কিন্তু, আপনাদের যাদের পায়ের সমস্যা রয়েছে আস্তে আস্তে চলে আসবেন, বেঞ্চ করে দেওয়া আছে, টায়ার্ড হয়ে গেলে বসে পড়বেন, কিন্তু চলে আসবেন। পুরো ফেটে পড়ছে, বৃষ্টি হয়েছে তো, ঝর্ণার জলের তোড় দেখুন। মৃদুবান্ধা ওয়াটারফল একদম মিস করবেন না। এখানে জলের যা ছাট আসছে কি বলবো, এতটা দূরে দাঁড়িয়ে রয়েছি তারপরেও পুরো ভিজিয়ে দিচ্ছে। এতটা নামলাম, ভাবতে পারিনি এত সুন্দর ওয়াটারফলটা হবে। খুব সুন্দর, দারুণ। অ্যাকচুয়ালি গাড়িতে আস্তে আস্তে টিনটিন পুরো ঘুমিয়ে পড়েছিল, তো টিনটিনকে জোর করে তুলে আনলাম, কারণ তাহলে আমাদের আসা হতো না। পার্কিংয়ে তো ওকে রেখে আসা যেত না, তো ওকে তুলে আনলাম। এসে এখানে আমি ইচ্ছে করছিল যে এমন একটা কিছু দেখব যাতে টিনটিন হ্যাপি হয়ে যায়। তো টিনটিন এখানে ভীষণ খুশি হয়ে গেছে এই জলের তোড় দেখে, এই ঝর্ণা দেখে। এক্ষুনি যে রাস্তাটা দিয়ে আমি আর গোগল উঠলাম ওটা থেকে চিন্তা করবেন না, ওটা কিন্তু নিচে যাওয়ার রাস্তা নয়, ওটা একটা শর্টকাট। আমরা ইচ্ছে করে ওখান দিয়ে এলাম, কারণ একটু অ্যাডভেঞ্চার করার ইচ্ছে হলো দুজনের মনেই। একটু অ্যাডভেঞ্চারের খোঁজে আমরা ওই শর্টকাটটা দিয়ে এলাম। তা নইলে খুব সুন্দর সিঁড়ি করা আছে ওপর থেকে নিচে যাওয়ার জন্য। এখন বাজে 3:52 আর আমরা মৃদুবান্ধা ওয়াটারফল দেখে বেরিয়ে গেলাম। এর পরের গন্তব্যে যাব আমরা, তবে তার আগে এই খতরনাক রাস্তা দিয়ে গাড়িটাকে তুলতে হবে আমাকে। খুব বাজে অবস্থা রাস্তার। এতক্ষণ তো নেমে এসেছিলাম, খুব একটা টের পাইনি, কিন্তু এখন বুঝতে পারছি কি বাজে রাস্তা। ফাইনালি চলে এসেছি, আরও একটা ছোট্ট ওঠা বাকি আছে গেট অবধি পৌঁছতে। এই রাস্তাগুলো ঠিক করতে পারে, একদম তেল চকচকে পিচ না করলেও পারে, কারণ প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে এরকম মাটির রাস্তাই ভালো, কিন্তু অ্যাটলিস্ট রাস্তাগুলোকে ঠিক করতে পারে। যাই হোক, আমরা হাইওয়েতে পৌঁছে গেছি। এইবার এখান থেকে আমাদের বাঁদিকে ঘুরতে হবে আমাদের নেক্সট গন্তব্যগুলো যাওয়ার জন্য। আমাদের নেক্সট স্টপ হচ্ছে দারিংবাড়ির কফি গার্ডেন। এবার সেখানে যাচ্ছিলাম, রাস্তায় একটা জিনিস দেখতে পেলাম, তাই দাঁড়ালাম আপনাদের দেখানোর জন্য। দারিংবাড়ি হচ্ছে বিখ্যাত ভুট্টা চাষের জন্য, আর এই দেখুন ভুট্টার চাষ হচ্ছে এই ক্ষেতে। দারিংবাড়ির সুইট কর্ন কিন্তু বিখ্যাত, আর এখানে যখন আসবেন অবশ্যই দারিংবাড়ির সুইট কর্ন ট্রাই করবেন। সময় হয়েছে 4:20 আর আমরা এসে পৌঁছে গেলাম দারিংবাড়ির কফি গার্ডেনে। চলুন ভেতরে যাওয়া যাক। এই দারিংবাড়ি কফি গার্ডেনে ঢুকতে টিকিট লাগে 10 টাকা পার হেড, বাচ্চাদের কিছু লাগে না। আর এই কফি গার্ডেন কিন্তু বিরাট এরিয়া নিয়ে তৈরি। আপনারা যখন দারিংবাড়ি ঘুরতে আসবেন তখন অবশ্যই এই কফি গার্ডেন দেখে যাবেন। এখানে চারিপাশে কফি গাছে ভর্তি। এইটা হচ্ছে কফি গাছ, আর এই গাছটার গায়ে যে লতানে গাছটা দেখতে পাচ্ছেন ঘুরিয়ে পেঁচিয়ে উঠেছে, সেটা হচ্ছে ব্ল্যাক পেপার। দারুণ জায়গা এই কফি গার্ডেন, এত ভালো লাগছে, চারিপাশে গাছ এত, তার মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে দুর্দান্ত লাগছে। আর ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড, খুব সুন্দর। এখানে এসে বেশ ভালো লাগছে। আপনারা যখন আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন, হেঁটে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার ছোট্ট জোকার টিনটিন তো লাফিয়েই চলেছে, ওর যে কিসের এত আনন্দ হচ্ছে ওই জানে। এইগুলো হচ্ছে কফি গাছ,
আর এইখানে দেখুন কফি ফল হয়েছে। এখন আমরা কফি গার্ডেনের একদম ভেতরের দিকে চলে এসেছি। এখানে একটা ক্যাফে আছে, ছোট্ট ক্যাফে, দারিংবাড়ি ক্যাফে নাম। আর একটা চিলড্রেন্স প্লে এরিয়া আছে। এখন সময় হয়েছে 4:50 আর আমরা কফি গার্ডেন থেকে বেরিয়ে এসেছি। ঠিক তার উল্টো দিকেই এই দোকানটার থেকে একটু স্ন্যাক্স কিনলাম। এটা হচ্ছে ফুলকপির পকোড়া। কীরকম করেছে? ভালো বানিয়েছে, খুবই ভালো। একদম গরম গরম ভাজছে আর দিয়ে দিচ্ছে, বেশ ভালো। এখন বাজে 5:05 আর আমরা পৌঁছে গেছি পাইন ফরেস্টে। মৃদুবান্ধা ওয়াটারফল থেকে যখন আমরা ফেরত যাচ্ছিলাম, কফি গার্ডেনের আগে এটা পড়েছিল, কিন্তু ওটা আমার ভুল যে আমি এটা ওভারলুক করে বেরিয়ে চলে গেছিলাম। তো আবার 2 কিলোমিটার পিছন দিকে এলাম, এসে এখানে এলাম। আর অসাধারণ জায়গাটা। এবার জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এইখানে একটা ছোট্ট চিলড্রেন্স প্লে এরিয়া আছে আর চারিপাশটায় পাইন ট্রি, দুর্দান্ত জায়গা। আর এই পাইন ফরেস্টে ঢুকতে কিন্তু টিকিট লাগে 10 টাকা পার হেড, বাচ্চাদের কোনো টিকিট লাগে না। অনিন্দিতা, কিরকম লাগছে এই পাইন জঙ্গলে এসে? এখানে যে পাইন জঙ্গল থাকবে এটা ধারণা ছিল না। এত সুন্দর একটা পাইন জঙ্গল, আর পাইনের টেক্সচারটা একটু অন্যরকম, আরও বিউটিফুল, একটু অন্য ধরনের, খুব সুন্দর লাগছে। তোমার কিরকম লাগছে পাইন ফরেস্টে এসে? আমারও ভালোই লাগছে, অনেকই ভালো লাগছে। এই গাছ টাছ দেখতে পাচ্ছি, কত কিছু। আর এখানে খুব সুন্দর করে সাজানো আই লাভ দারিংবাড়ি। আপনারা এখানে এলে এই বোর্ডের সাথে ছবি তুলতে পারেন। আর সত্যি কথা, দারিংবাড়ি জায়গাটা কিন্তু ভালোবাসার মতোই জায়গা। আই লাভ দারিংবাড়ি, একদম সত্যি কথা। আমি নিজের জন্য বলছি, আই রিয়েলি লাভ দারিংবাড়ি। এত সুন্দর লাগলো কি বলবো, অসাধারণ জায়গা। এই পাইন ফরেস্ট কিন্তু বেশ বড় একটা এরিয়া নিয়ে। তো আপনারা যখন এখানে আসবেন খুব ভালোভাবে ঘুরবেন জায়গাটা, অনেক ছবি তুলবেন। খুব সুন্দর সুন্দর লোকেশন আছে, এখানে বসারও প্রচুর জায়গা রয়েছে। জায়গাটাকে খুব ভালোভাবে এনজয় করবেন। আমার তো ভীষণ ভালো লাগছে এই পাইন ফরেস্ট দারিংবাড়ি। দেখুন কত বড় জায়গা, চারিদিকে পাইন গাছ। আর আমরা কিন্তু অনেকটা ভেতরে চলে এসেছি। ওই দূরে হচ্ছে মেন রোড, আর এই সোজা রাস্তা দিয়ে আমরা এগিয়ে এসেছি। আর চারিপাশে আমাদের এই পাইন গাছ। এখন 5:30 বাজে আর এখন অন্ধকার হয়ে আসছে চারিদিকে। তো এটাই আজকে আমাদের শেষ দেখার জায়গা ছিল। এখন আমরা দারিংবাড়ি নেচার ক্যাম্পে ফেরত যাব। এরপর বাইরে অন্ধকার হয়ে গেল আর আমরাও হোটেলে ফিরে এলাম। আজকের গল্প এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।